প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, প্রাইমারি চাকরিতে যেন ঘুঘুর বাসা। উত্তর দিনাজপুরের স্বদেশ দাস নামে এক ব্যক্তি প্রাইমারিতে চাকরি করছিলেন, কিন্তু পরে এই বিষয়টা একটু প্রশ্ন ওঠে যে তিনি যে চাকরিটা পেয়েছেন তিনি কি সত্যি টেট পাস করেছেন, তার কাছে কি টেট সংক্রান্ত নথি রয়েছে। এই প্রশ্ন যখন ওঠে তখন কিন্তু অ্যাপয়েন্টিং যে অথরিটি প্রাইমারি শিক্ষা সংসদের তারা কিন্তু তার কাছ থেকে ডকুমেন্ট দেখতে চায়, কিন্তু তিনি সেই টেট সংক্রান্ত 5টা নথি তিনি কিন্তু দেখাতে পারেননি। ফলেই তার আর চাকরিটা কন্টিনিউ করাটা তার পক্ষে আর সম্ভব হয়নি, কারণ অ্যাপয়েন্টিং অথরিটি তাকে একেবারে ডিসকোয়ালিফাইড করে দেয়। কিন্তু তারপর যেটা আমরা খবর পাই যে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে তার চাকরিটা যাতে ফিরিয়ে দেওয়া যায় সেই জন্য। কিন্তু কলকাতা হাইকোর্ট যখন পুরো বিষয়টা এক্সামিন করে এবং যে একেবারে যে শিক্ষা সংসদের যে জেলার দপ্তরে যারা রয়েছেন তাদের কাছ থেকে যখন বিষয়টা কলকাতা হাইকোর্ট জানতে চায়, কলকাতা হাইকোর্টও বুঝতে পারে যে না, সত্যিই তো একটা এই প্রাইমারি চাকরি করতে গেলে টেট সংক্রান্ত যে ধরনের নথি দরকার বা পাস করার যে বিষয়টা সেই সম্পর্কে তো স্বদেশ দাস নথি দেখাতে পারছেন না, তাহলে তো তাকে কি করে চাকরিতে কন্টিনিউ করা যায়। এবং যখন এই বিষয়টা এইভাবে এগোচ্ছিল যে না, স্বদেশ দাস প্রাইমারি টিচার হিসেবে চাকরি করতে পারবেন না, আর তখন কি হলো জানেন? তখন যেটা হলো, যেটা আমরা অর্ডার কপিতে দেখছিলাম দর্শক, সেটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। এই জায়গায় লেখা রয়েছে, দ্য পিটিশনার, মানে স্বদেশ দাসের কথা বলতে চাওয়া হয়েছে, দ্য পিটিশনার ইন হিজ অবজেকশন টু দ্য রিপোর্ট ইন প্যারাগ্রাফ নাম্বার 5 has named 12 candidates who were also appointed who did not have any documents. They were similarly placed with the petitioner. পরিষ্কার মানে তাকে ধরতেই, মানে তিনি ধরা পড়ে যেতেই আরও 12 জনের নাম তিনি কিন্তু বলে দিয়েছেন যে একইভাবে তো আরও 12 জন তো চাকরি পেয়েছেন, তাদেরও তো এরকম ডকুমেন্ট ছিল না, তাহলে তারা কি করে মানে এই একইভাবে কি করে চাকরি পেয়েছেন। এই কথাটা তিনি কিন্তু একেবারে হাইকোর্টের সামনে বলে দিয়েছেন। মানে একজনকে ধরতেই অন্যদের কথাগুলো তিনি কিন্তু বলে দিয়েছেন। এতদিন বলছিলেন না, যখন দেখা যাচ্ছে যে তিনি আর চাকরি কন্টিনিউ করতে পারবেন না, ফলে তার মনে হয়তো কোথাও জেগেছে যে প্রশ্নটা যে আমি যখন চাকরি করতে পারবো না, তাহলে ওরা কি করে চাকরি করছে, ওদের নামটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। আর এই বিষয়টা যখন প্রকাশ্যে এসে গেল, একেবারে স্তম্ভিত, মানে বিচারপতি তিনিও চমকে যান, তার মানে কী হয়েছে, এই তো তার মানে পুরো র্যাকেট কাজ করেছে প্রাইমারি চাকরি ক্ষেত্রে। আসলে দর্শক, আজকে এই বিষয়টা কলকাতা হাইকোর্টের নজরে আলাদা করে এলো, কিন্তু এই ধরনের অভিযোগ তো আপনারা তো যারা রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে, তারা আপনারা জানেন যে এই রকম কিন্তু বহুজন চাকরি করছেন, অর্থের বিনিময়ে এইরকম চাকরি দেওয়া হচ্ছে। অনেকেই টেস্ট পাস করেননি, তিনি চাকরি পেয়ে গেছেন, তার পেছনে অনেক লেনদেন হয়েছে, এই রকম অভিযোগ ছিলই। এটা একেবারে হাইকোর্টের সামনে পুরো বিষয়টা চলে এলো, মানে একজনকে ধরতেই যখন বিষয়টা প্রকাশ্যে চলে এলো যে তিনি টেট সংক্রান্ত নথি দেখাতে পারছেন না, মানে টেট পাসই করেননি হয়তো, সেই জন্য তিনি দেখাতে পারছেন না, নাহলে দেখাতে অসুবিধা কোথায়, তার সত্ত্বেও তিনি কিন্তু চাকরি পেয়ে গেছিলেন। যখন একটা অবজেকশন এলো এবং তার যখন তথ্য খতিয়ে দেখার বিষয়টা এলো, তারপর এই বিষয়টা এতটা জানাজানি হচ্ছে এবং কলকাতা হাইকোর্টও অবজার্ভ করলো যে সত্যিই তো এই চাকরি করতে গেলে যে সিস্টেম রয়েছে সেটা তো প্রসিডিওর তো মানেননি স্বদেশ দাস, তাহলে তিনি কী করে তার চাকরিকে ফিরিয়ে দেওয়া যাবে। সুতরাং তিনি চাকরি করতে পারেন না কোনো কারণে যে অ্যাপয়েন্টিং যে অথরিটি তারা হয়তো তাকে চাকরিটা দিয়ে ফেলেছিল, তার মানে এই নয় যে সে চাকরিটা তার অধিকার হয়ে গেছে। তিনি ভুয়ো ডকুমেন্ট দেখিয়ে বা ডকুমেন্ট না দেখিয়ে চাকরিটা পেয়েছেন কোনো না কোনোভাবে, তার মানে সেটা তার অধিকারে পড়ে গেছে, কলকাতা হাইকোর্ট তাতেই মান্যতা দিবে, এটা তো করতে পারে না কলকাতা হাইকোর্ট পুরো অবজার্ভ করেছে এবং যে প্রশ্নগুলো উঠেছে তার বিরুদ্ধে ডকুমেন্ট সংক্রান্ত তিনি দেখাতে পারছেন না। সুতরাং সেটা কি করে তার চাকরি কন্টিনিউ করা যায়, কলকাতা হাইকোর্ট কি করে তার চাকরি ফিরিয়ে দিতে পারে। যখন এই বিষয়টা চলে এলো এরকম জায়গায়, তখন তিনি কিন্তু আরও 12 জনের নাম বলে দিয়েছেন। সুতরাং পরিষ্কার বুঝতে পারছেন দর্শক কেন বললাম, তাহলে এই প্রাইমারিতে চাকরি ক্ষেত্রে তাহলে ঘুঘুর বাসা রয়েছে। আজকে অনেকে বলছেন যে হতে পারে এই বিষয়টা এরকম প্রকাশ্যে আসছে, আসলে অনেক লবি থাকে, যার লোকের চাকরি হয়েছে তারা একরকম, যাদের হয়নি তারা হয়তো বলে দিয়েছেন যে এইভাবে চাকরি হয়েছে। এইসব করতে গিয়ে কিন্তু ফার্স্টটা হয়ে গেছে, মানে সবই লবি ব্যাপার, আমার পক্ষে হয়নি কেন, ওর কেন হবে, চলো বিষয়টা প্রকাশ্যে আনা যাক। এরকম আস্তে আস্তে এখন একেবারে যা জানা যাচ্ছে চমকে যাওয়ার মতো। প্রথম কথা, স্বদেশ দাস তো 12 জনের নাম বলেছেন, তাহলে এইরকম কত 12 জন রাজ্যের বিভিন্ন প্রান্তে এইভাবে চাকরি করছেন, একেবারে ভুয়ো নথি দেখিয়ে বা নথি ঠিকমতো না দেখিয়ে কীভাবে চাকরি করছেন, এ তো প্রশ্ন উঠবেই দর্শক। আজকে সত্যিই এই সরকারের আমলে বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছভাবে কাজ করছেন, বলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তারা স্বচ্ছভাবে কাজ করছেন, আর কলকাতা হাইকোর্ট শুধু হস্তক্ষেপ করছে, আর কিছু কোর্টবাবু রয়েছেন তারা এইসব বিষয়ে শুধু মামলা করছেন। আজকে কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি
একজনকে ধরতেই 12 জনের নাম চলে এলো। এইভাবে এইরকম উইদাউট ডকুমেন্ট বা এইরকম টেটের নথি দেখাতে তারাও পারবেন না, তাছাড়া তারা চাকরি করছেন। এই কথাগুলো আসবে কেন? আজকে যে যে বিষয়গুলো বলার চেষ্টা করছে রাজ্য সরকার, আজকে তো চোখে আঙুল দিয়ে বিষয়গুলো দেখিয়ে দেওয়ার মতো মানে প্রমাণ চলে আসছে সামনে। স্বদেশ দাসরা, তার সঙ্গে আরও অনেকে কি করে চাকরি করেন, কিভাবে চাকরিগুলো দেওয়া হয়েছে, কি করে দেওয়া হয়েছে, রাতারাতি অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারা কে কোথা থেকে চাকরি পেয়ে যাচ্ছেন। আর যারা মেধাবী, যারা সত্যিই খুব পড়াশোনা করেছেন, কষ্ট করেছেন, রাত দিন জেগে পড়াশোনা করা, তারা চাকরি পাবেন না, মেধার নিরিখে বিচার হবে না, এরকম অযোগ্য লোকরা চাকরি পাবেন। আর যখন মুভমেন্ট হচ্ছে বলছে এরা সব বিজেপির ক্যাডার, নাহলে এরকম রাজ্য সরকার যা সুযোগ সুবিধা দিচ্ছে তারা তো আন্দোলন হওয়ার কথা নয়। এই তো যোগ্য লোকজন যারা চাকরি পাবেন, যারা সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যোগ্য মানুষরা পাবেন, তারা পাবেন না। অযোগ্য যারা, তারা কোনো না কোনোভাবে সেই সুযোগগুলো আদায় করে নেবেন, আর সেই সব নিয়ে প্রশ্ন তুললেই বলবেন সব হস্তক্ষেপ করা হচ্ছে। কোর্টবাবু রয়েছেন, এই যে কোর্টবাবুর আজকে কি হচ্ছে, বিচারপতি যিনি ছিলেন গতকালকে সিঙ্গেল বেঞ্চে, তিনি বলেছেন যে যেহেতু 12 জনের নাম তিনি বলেছেন বটে, এগুলো তার আমি বলতে পারবো না, কারণ উনি নাম উল্লেখ করেছেন, সুতরাং এই সংক্রান্ত একটা জনস্বার্থ মামলা হওয়া দরকার। পুরো বিষয়টা জনস্বার্থ যাতে মামলা হয় সেই একটা নির্দেশ দিয়েছেন। এবার বিষয়টা কলকাতা হাইকোর্টে গড়াবে, তার মানে ওই 12 জনের নাম আরও অন্য জায়গা থেকে হয়তো আসতে পারে, এরকম কোনো নাম আসতে পারে। অর্থাৎ এই পুরো মানে এই চাকরির ক্ষেত্রে র্যাকেট কাজ করছে। একটা বিষয় যে মানে অ্যাপয়েন্টিং অথরিটি তারা কিছুই জানি না বললে তো হবে না, যে আমরা জানতাম না ভুয়ো ডকুমেন্ট দিয়ে করেছে এটা বললে হবে না। তাহলে কি ভেরিফাই করেন, তারা কিসের নিরীক্ষে কী সব দেখে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা ইস্যু করেন, তারা জানেন না। এটা এড়িয়ে গেলে হয়। অনেকে বলছেন যে শুধু ওই স্বদেশ দাসদেরকে দোষ দিলে হবে না, পুরো র্যাকেটটাকে ধরতে হবে, বোর্ডের লোকজনকে ধরতে হবে যে কী করে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেন, যে পুরো বিষয়টা চেক না করে কী করে করেন। তো সব জড়িত র্যাকেট। অনেকে বলছেন যে এই যে শিক্ষা সংসদ বোর্ড এবং তার সঙ্গে আরও উপর মহলে একেবারে ঘুঘুর বাসা রয়েছে, সেটাকে ভাঙতে হবে, নাহলে কিন্তু হবে না। কলকাতা হাইকোর্ট বারবার হস্তক্ষেপ করছে বটে, কিন্তু যা প্রকাশ্যে আসছে, কোথায় তারা স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট করছে, কোথায় করছে, সব বিক্রি হচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে। অত্যন্ত লজ্জাজনক বিষয় দর্শক, গতকাল যে বিষয়টা এসেছে একটা ফাঁস হয়ে গেছে বলা যায়। এই বিষয়ে পূর্ণাঙ্গভাবে তদন্ত করলে কতজনের নাম যে উঠে আসবে এখন সেটাই কিন্তু প্রশ্নের। দর্শক কি বলবেন যা চলছে চাকরি নিয়ে, যা চলছে কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।